আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে আ ওই চলতরিতের প্রাথমিক আলোচনাগুলা সেগুলা দেখছিলাম। আমাদের লাস্ট শেষ হইছিল আ রোধের সূত্র, তারপর হচ্ছে ওহমের সূত্র এইসব দিয়ে আমরা শেষ করছিলাম। মাঝখানে একটা শুধু নতুন টপিক ছিল, সেটা হচ্ছে ওই তারণ বেগের রাশিমালা নির্ণয় করা। বাকি সবকিছুই আমাদের মোটামুটি আগের পরিচিত জিনিসই ছিল। আ আজকে আমাদের ওই আ আজকেও আমাদের যে টপিকগুলা এগুলার বেশিরভাগটাই আমাদের আ উম আগের দেখা আই মিন ১ম দিকে যেগুলা টপিকগুলা আই মিন 9-10 আমরা পড়ছি। তবু আরেকবার একটু রিভিউ দিচ্ছি ছোট্ট করে, বেশি টাইম নিব না। তো আমরা আগের দিন অভ্যন্তরীণ রোধ নিয়ে বলে আসছি। সো এর পরের যে জিনিসটা সেটা হচ্ছে ওই রোধের সমবায়। আমরা যে রোধকে ২ টা আ ভাবে সাজাইতে পারতাম। একটা ছিল শ্রেণী, আরেকটা ছিল সমান্তরাল। সো ওই জিনিসটা আরেকবার আছে। আমরা জাস্ট ছোট্ট করে ওই জিনিসটা দেখব। যে রোধকে ২ টা ভাবে আমরা সাজাইতে পারতাম। একটা ছিল শ্রেণী। তো শ্রেণীতে সাজানো ক্ষেত্রে যেটা হইতো, কতগুলা রোধকে যদি আমরা পরপর রাখি, আ পরপর যুক্ত করি, এটা R1, এটা R2, এটা R3 এবং এই ক্ষেত্রে এটা যদি ব্যাটারির আ আ ব্যাটারির তড়িৎচালক শক্তি যদি হয়, এই তোরা কি ঐশী লামিয়া শুনতেছিস? আর এটার মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, ওকে গুড। কারেন্ট যায়, আচ্ছা এটাকে আমরা ভি দিয়ে দেখাই যে এদের বিভব পার্থক্য হচ্ছে ভি। যদি এইরকম হয়, আচ্ছা সমস্যা নাই। ওকে, ওকে, সমস্যা নাই। শোন খালি। সোজা জিনিস এগুলা 9-10 এরই ছিল। নতুন টপিকে এখনো আসি নাই আমরা। সো আমাদের এই ক্ষেত্রে আ শ্রেণীতে যখন পরপর কয়েকটা রোধ যুক্ত করতাম, এই ক্ষেত্রে আমাদের তুল্য রোধ ব্যাপারটা কি ছিল, যে আমরা যদি এই ৩ টা রোধকে সরায় দিয়ে এখানে আরেকটা রোধ, একটা রোধ নিয়ে আসবো। রিপ্লেস করব একটা রোধ দিয়ে। তাতে এই যে বর্তনীর যে মোট বিভব, সেটা রোধের ২ প্রান্তের মোট বিভবটা ভি থাকবে। আর এর মধ্যে দিয়ে সেম কারেন্টই যাবে। এরকম হইলে তখন সেটাকে আমরা আ বলতাম যে শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্য রোধ। এই RS টা হচ্ছে শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্য রোধ। এবং এটা আমরা কিভাবে বের করতাম সূত্রটা, যে আমরা জানতাম যে এই ৩ টাকে যোগ করে এটা পাই, সেটা কিভাবে আসছিল অ্যাকচুয়ালি? এখানে বিভবটা, এই যে প্রত্যেকটা রোধের বিভব, এইখানে ২ প্রান্তের বিভব হচ্ছে আলাদা, আলাদা। এই ১ম টার হচ্ছে ২ প্রান্তে V1, এটার ২ প্রান্তে V2, এটার ২ প্রান্তে V3। সো এই বিভব, এই V, এটা অ্যাকচুয়ালি আ যেহেতু একদম টোটাল বর্তনীর বিভব, সেটা এখানে ভাগ হয়ে গেছে। কালকেই আমরা ওই ব্যাটারির ক্ষেত্রে দেখাইছিলাম যে ব্যাটারির বিভবটা, এটাও তো ব্যাটারির বিভবটাই। ব্যাটারির বিভবটা রোধের মধ্যে ভাগ হয়ে যায়। ওখানে আবার যখন ভাগ হয়ে গেছিল, তখন আমরা ওই বাইরের রোধটার মধ্যে আর ব্যাটারির অভ্যন্তরীণ রোধ যে, সেটার মধ্যে ভাগ করছিলাম। আজকে অভ্যন্তরীণ রোধকে বিবেচনায় করতেছি না। এইখানে যে ৩ টা রোধ আছে এর মধ্যেই বিভবটা ভাগ হয়ে গেছে। তার মানে ব্যাপারটা এরকম যে এখানে V equals to V1 plus V2 plus V3, এই ৩ টার যোগফল। এই মোট বিভবটা ওই ৩ টা রোধের যে ২ প্রান্তের বিভব পার্থক্য তার যোগফল। সো এখন আমরা এখানে ওহমের সূত্র এপ্লাই করতে পারি। এই ১ম ক্ষেত্রে যেহেতু এই ২ টা বর্তনীর আ আল্টিমেট ইফেক্ট সেম। এখানে ৩ টা রোধ দিয়ে যে কাজ করতেছি, এখানে একটা রোধ দিয়ে সেম কাজ করতেছি। সো এইটার জন্য আমরা এই রোধটাকে, এই বর্তনীটাকে ইউজ করি, যে এই বর্তনীর জন্য লিখতে পারি V equals to IRS, এখানে লিখতে পারি V equals to IRS। আর এই বর্তনীর জন্য লিখতে পারি V1 equals to IR1, IR2 প্লাস IR3। সো স উভয় পক্ষ থেকে i কে যদি বাদ দিয়ে দিই, আমরা এরকম পাচ্ছি RS equals to সরি RS equals to R1 প্লাস R2 প্লাস R3। এটা আমাদের 9-10 এই পড়া ছিল যে পরপর যতগুলা রোধকেই আমরা সিরিজে যুক্ত করি না কেন, মানে সিরিজ বলতে এরকম ছিল যে একটা রোধের পর আরেকটা, একটার শেষ বিন্দুতে পরেরটার ১ম বিন্দু। সেক্ষেত্রে ওই সবগুলা রোধকে রিপ্লেস করে যদি আমি ওই সবগুলা রোধের কাজ একটা রোধ দিয়ে চালাইতে চাই, জাস্ট খালি সবগুলা রোধের যোগফলের সমান একটা রোধ নেওয়া লাগবে আমার। এরকম ছিল। সো একইভাবে আমরা যদি আ স সমান্তরালেরটা দেখে আসি। সো আমরা খালি জাস্ট আগেরটা একটু রিভিউ দিলাম। এটা কিভাবে আসছিল, যদি 9-10 এর জিনিসটা ভুলে যাওয়া হয়। এজন্য আরেকবার বললাম।
যদি এবার সমান্তরাল ব্যাপারটায় আসি, যে রোধের সমবায় যেটা সমান্তরালের জন্য ছিল। আচ্ছা, আরেকটা ব্যাপার, শ্রেণীতে সবসময় সবগুলা রোধের মধ্যে দিয়ে সমান পরিমাণ কারেন্ট যাইত। বাট বিভব আলাদা, আলাদা হইতো। বিভব পার্থক্য। সো রোধের সমবায়টা যদি প্যারালাল হইতো বা সমান্তরাল হইতো, তাইলে কি ব্যাপারটা ছিল যে এরকম ৩ টা রোধ, ধর ওই R1, R2, R3 এবার এভাবে আছে। এবার কারেন্ট এখানে এসে মোট কারেন্ট এটা এইখানে বাধা অনুযায়ী ভাগ হয়ে যাবে। মানে এইখানকার বাধা R1, R2, R3, এখানে ৩ জায়গায় ৩ রকমের বাধা। যেখানে বাধা কম সেখানে বেশি যাবে, যেখানে বাধা বেশি সেখানে কম যাবে। আই মিন আলাদা, আলাদা পরিমাণ কারেন্ট যাবে। এখানে ধর I1, এখানে I2, আর এর নিচেরটায় হচ্ছে I3। এই ৩ টা কারেন্ট যাচ্ছে, বাট এদের প্রত্যেকটার ২ প্রান্ত কমন বিন্দুতে। সো এদের প্রত্যেকের ২ প্রান্তের বিভব ওই V এর সমান। সো এই ক্ষেত্রে আমরা এই ৩ টা রোধকে রিপ্লেস করে যদি নতুন আরেকটা রোধ দিয়ে সেটাকে রিপ্লেস করে ফেলি, মানে এই ৩ টা রোধের জায়গায় একটা রোধ বসায় দিব এমনভাবে যাতে বর্তনীর মোট কারেন্টের কোনো চেঞ্জ হবে না। আর V তো ঠিকই আছে। তো সেই ক্ষেত্রে এই যে নতুন আনা রোধটাকে আমরা বলছিলাম RP, বা সমান্তরাল সংযোগের তুল্য রোধ। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমাদের ওই সূত্রটা কিভাবে আসছিল? সূত্রটা এবার এভাবে আসছিল। আগেরবার V ভাগ করছিলাম V1 প্লাস V2 প্লাস V3। এবার অ্যাকচুয়ালি I ভাগ হইছে। তার মানে আমরা লিখতে পারি I ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস I3, এবং যেহেতু এইখানকার I মিন এই বর্তনীর যে ইফেক্ট আর এই বর্তনীর ইফেক্ট সেম। সো আমরা এই যে এই টাকে এই বর্তনী থেকে লিখতে পারি। ওটা না, এই বর্তনী থেকে যদি লিখি তাইলে এই I সমান, সমান লেখা যায় V/RP। আর I1, I2, I3 কে ওই বর্তনীর জন্য লিখি তাইলে এইটা হবে হচ্ছে V/R1, এইটা হবে V/R2 প্লাস V/R3। সো এই ক্ষেত্রে V বাদ দিয়ে দিলে এরকম আসতেছে 1/RP ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তার মানে আমরা যদি সমান্তরাল সংযোগে কোনো রোধ, আ রোধগুলাকে রিপ্লেস করে নতুন রোধ আনি, আই মিন তুল্য রোধ আনি, তাইলে সেই তুল্য রোধটার মান কিরকম হবে? সেই তুল্য রোধটার বিপরীত রাশি, তুল্য রোধটার যদি বিপরীত রাশি নিই, সেই তুল্য রোধটার বিপরীত রাশি প্রত্যেকটা রোধের বিপরীত রাশির সমষ্টির সমান হবে। আচ্ছা, এগুলা আশা করি মনে আছে তোদের। তবু আরেকবার এখানে আছে দেখে বললাম। আচ্ছা, এবার আমাদের এটা তো রোধের জন্য ছিল। এই একই কাজটা আমরা ব্যাটারির জন্যও করতে পারি। সো ব্যাটারির জন্য ব্যাপারটা কিরকম হয় সেটা একটু দেখি। তাহলে আমরা কোষের সমবায় করব এবার। আই মিন ওই আ তড়িৎ কোষের সমবায় আরকি। যেটা ব্যাটারি বলি আমরা। আই মিন ব্যাটারিকে আমরা এভাবে সিরিজে যুক্ত করতে পারি, প্যারালাল যুক্ত করতে পারি। যেমন আমরা যদি আ আগের কালে টর্চ লাইট গুলা যেগুলা, এখন অবশ্যই এগুলা আর পাওয়া যায় না। এখন সব চার্জার টর্চ লাইট চলে আসছে। তার মধ্যে আমরা এরকম বেশ বড়সড় ব্যাটারিগুলাকে পর এভাবে ২ টা বা ৩ টা এরকম এড করা লাগতো। তো এটা একটা সিরিজ। তারপরে আমরা ওই ইয়াগুলাতেও কোনো ওই টিভি রিমোটেও আমরা মনে হয় সিরিজে ইউজ করি, হ্যাঁ। সো এরকম ব্যাটারি কয়েকটা পরপর যুক্ত করতে পারি আমরা। এটা সিরিজ হবে। সো ব্যাটারিকে আমরা সিরিজ কানেকশনে দিতে পারি। আবার আমরা ব্যাটারিকে প্যারালাল কানেকশনেও দিতে পারি। সো এই ব্যাটারির সিরিজ আর প্যারালাল কানেকশনের ক্ষেত্রে সূত্রটা কিরকম দাঁড়াবে সেটা আমরা এখন বের করব। যে সেই ক্ষেত্রে কারেন্টের মানটা আমরা কিভাবে হিসাব করব। তো এর জন্য আমরা যে ব্যাপারটা করে নিচ্ছি সেটা হচ্ছে, আ আমরা এবার ধরি এটা একটা বর্তনী। এটা হচ্ছে ব্যাটারির বর্তনীর রোধ, বহির্বর্তনীত রোধ, আর এখানে আমরা ব্যাটারি যুক্ত করছি। ব্যাটারি কয়েকটা যুক্ত করছি এখানে পরপর। n সংখ্যক ব্যাটারি ধর। তো আমি এখানে যদিও ৩ টা দিছি। সো এখানে n সংখ্যক ব্যাটারি আছে। তো এখন কথা হচ্ছে এই ব্যাটারির প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ সমান R, স্মল r করে। আর প্রত্যেকটার তড়িৎচালক শক্তির মানও সেম E করে। ওকে? আমরা কিন্তু এরকম না যে আমাদের সবসময় একই তড়িৎচালক শক্তির ব্যাটারি ইউজ করতে হবে, এরকম না ব্যাপারটা। বাট আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য নরমালি আমরা একই আ তড়িৎচালক শক্তির ব্যাটারিগুলা পরপর ইউজ করে দেখে অভ্যস্ত। এজন্য আমরা ওভাবেই করতেছি ব্যাপারটা।
সো এভাবে যদি আমরা ব্যাটারিকে কয়েকটাকে পরপর ইউজ করি তখন এই বর্তনীতে যে কারেন্টটা I সেটার সাথে এদের সম্পর্কটা কিরকম হবে, এই E এর সম্পর্কটা কিরকম হবে সেটা বের করতে যাচ্ছি। এখানে n সংখ্যক ব্যাটারি আছে। তো আমরা ফার্স্টে ওই আমাদের তো সূত্র একটাই যে I ইকুয়ালস টু V/R। আর V মানে হচ্ছে এখানে মোট বিভব ডিভাইডেড বাই মোট R। তাহলে আমাদের এখানে টোটাল রোধটা কত? তার মানে আমরা এভাবে লিখতে পারি I ইকুয়ালস টু RT বাই VT, মানে মোট রোধ ডিভাইডেড বাই মোট, সরি এই ভুল লিখে ফেলছি, ভিটি বাই আরটি, মানে আই ইকুয়ালস টু ভি বাই আর মোট বিভব ডিভাইডেড বাই মোট রোধ। হ্যাঁ, তো এখন এখানে যদি মোট রোধটা হিসাব করতে যাই, এখানে মোট রোধটা কত, এইটার হচ্ছে আর, আর এটার সাথে এই বাকি সবগুলা স্মল আর যারা এরা কিন্তু সবাই সিরিজে আছে। তাহলে তুল্য রোধ হিসাব করতে গেলে সবগুলা আর কে যোগ করতে হবে। সো এখানে আমি বলছি এন সংখ্যক ব্যাটারি দিছি, তার মানে এখানে এইটা আসবে এন আর। এটা হচ্ছে মোট রোধ। আর আম, বিভব ভিটি যেটা সেটা কত, টোটাল বিভবটা কত এই বর্তনীর মধ্যে, ই এরকম এন সংখ্যক ই আছে, তার মানে হচ্ছে এন ই মোট বিভবটা এটা। তাহলে আমি এখানে যদি আই এর জায়গায় সূত্রটা বসাই দিই, আই ইকুয়ালস টু আসতেছে এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর। তাহলে এই সূত্রটা আমরা ইউজ করতে পারবো কখন, যখন আমাদের কোনো একটা বর্তনীতে যদি একাধিক ব্যাটারি, অবশ্যই সমান্তরিত চালক শক্তি বিশিষ্ট ব্যাটারি এবং অভ্যন্তরীণ রোধ সেম এরকম ব্যাটারি যদি আমাদের দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সরাসরি এই সূত্রটা ইউজ করতে পারবো আই বের করার জন্য। এখানে এন হচ্ছে ওই ব্যাটারির সংখ্যা বা কোষের সংখ্যা, আর এখানে আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ। ওকে, আচ্ছা, এটাই যদি এখন আমরা প্যারালালি করে ফেলি, ব্যাটারিগুলাকে যদি আমরা এখন সমান্তরালে যুক্ত করে ফেলি, এগুলা খুব বেশি ইয়াতে আসে না, মানে বোর্ড কোশ্চেনের ম্যাথের মধ্যে এগুলা থাকে না, অবজেক্টিভে ছোট ছোট ম্যাথের জন্য দিতে পারে। সমান্তরাল, সমান্তরাল ভাবে যদি এই ব্যাটারিগুলোকে যুক্ত করি, এই রকম যদি কাজ করি, ই সবগুলাই তড়িৎচালক শক্তি ই, আর সবগুলারই অভ্যন্তরীণ রোধ স্মল আর, এইরকম ব্যাপারটা যদি হয়, তো এখন এখানেও এন সংখ্যক আছে, ধর আমি এখানে ৩টা দেখাইছি যদিও। তো এখন কথা হচ্ছে, তো এই ক্ষেত্রেও একই ব্যাপারই দাঁড়াবে যে ভিটি বাই আরটি, কিন্তু এইবার আমার আরটি যখন হিসাব করব, আরটিটা এখানে সমান্তরালে আছে, সবগুলা রোধ এটার সাথে এটাও সমান্তরাল, এটাও সমান্তরাল, সবগুলা সবার সাথে সমান্তরাল। সো সমান্তরাল হিসাবে আমার আগে এখানে সবগুলা রোধের মোট তুল্য রোধ যদি বের করতে চাই, তার মানে এই কয়টা, সরি, মানে হ্যাঁ ঠিক আছে। সো এখানে এই সবগুলা রোধের যদি আমরা সমান্তরাল রোধের মানটা কত সেটা যদি হিসাব করতে চাই, তাহলে ব্যাপারটা এরকম আসতেছে, একটু ওয়েট। তাহলে এই ৩টাকে আগে সমান্তরালে বের করে নিই তুল্য রোধ, তারপরে এইটার সাথে ওইটা আছে সিরিজে, এই ৩টা তুল্য রোধ আগে বের করে নিব সমান্তরাল, তারপরে এটার সাথে এটা আছে সিরিজে। তার মানে আমার আরটি বের করতে হইলে অ্যাকচুয়ালি যেটা লাগবে এই আর এর সাথে এই স্মল আরপি, এটা যোগ করা লাগবে, এরকম আসবে। তো আমি আগে আরপিটা বের করে নিই। সো আরপি বের করার জন্য 1/rp ইকুয়ালস টু এটা আসতেছে 1/r প্লাস 1/r প্লাস 1/r। কেউ না বুঝলে বলিস, ৩টা রোধ প্যারালাল আছে, তাইলে ব্যাপারটা এরকম, এখানে ৩টা অ্যাকচুয়ালি এন সংখ্যক। আচ্ছা, আমি এটাকে আপ টু 1/r লিখলাম, এটা অ্যাকচুয়ালি এন সংখ্যক, আমি যদিও ৩টা দেখাইছি। সো এখন যদি এন সংখ্যক হয়, তার মানে এখানে অ্যাকচুয়ালি আসছে কি, এই আরপি ইকুয়ালস টু 1 বাই 1/r আসছে এন সংখ্যক, তার মানে এটাকে এভাবে লিখতে পারি n ইন্টু 1/r। ওকে, তার মানে এইখান থেকে আমি আরপি সমান সমান লিখতে পারি, আরপি সমান সমান হচ্ছে উল্টে যাবে আর বাই এন। তাহলে এবার আমি যদি সূত্রে বসাই দিই, এই আরটি এটার মান আসতেছে এরকম, আরটির মানটা আসতেছে আর প্লাস
এই সরি, এই যে ভুল করে ফেলছি, তোরা কোনো কথা বলিস না কেন? স্মল আর হবে এটা, স্মল আর। এটা হবে R/N। আর উপরে এই যে এখানে যে মোট বিভব, বর্তনীর মোট বিভব কিন্তু থাকবে। কারণ এই ব্যাটারি ২ প্রান্তে আমি যতগুলা ব্যাটারি এভাবে সমান্তরালে এড করি না কেন, এই ২ প্রান্তের বিভব সবসময় কারণ কমন বিন্দু ২ পাশে। সো মোট বিভব এখানে থাকবে। এইখানে কিন্তু আবার আসবে না। ব্যাটারির এখানে বিভব কিন্তু যোগ হবে না। সবগুলা সেম। সেম, এই ২ প্রান্তে একই বিভব V। ওকে? সো আই মিন থাকবে। এখানে কোনো আসবে না কিন্তু, যোগ হবে না। যদি সিরিজে হইতো তাহলে যোগ হইতো। তাহলে এখন এই ক্ষেত্রে আমাদের আ সূত্রটা কিরকম দাঁড়াচ্ছে? এভাবেও আমরা মনে রাখতে পারি। আমার মনে হয় এভাবে মনে রাখাই সোজা, যে আগেরটা ছিল NE ইকুয়ালস টু NE ডিভাইডেড বাই R প্লাস NR এরকম ছিল। সো আর যদি আমরা এটাকে একটু ওই আ লসাগু করি আরকি, বা N দিয়ে উপরে নিচে গুণ করে দেই, তাইলে এরকম আসে NE, এটার সাথে N গুণ যায়, আর এটার সাথে R আসে। তার মানে এটা হচ্ছে যখন আমরা আ সমান্তরালে ব্যাটারিগুলাকে যোগ করছি, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা এরকম দাঁড়াচ্ছে। এই N এর পরিচয় হচ্ছে কতগুলা ব্যাটারি, আর এই R এর পরিচয় হচ্ছে অভ্যন্তরীণ রোধ। সো সূত্রটারে প্যাচ লাগাইস না। আর বইয়ের মধ্যে একটা N দিয়ে দেখানো আর একটা M দিয়ে দেখানো। আমি উভয় ক্ষেত্রে N ইউজ করলাম, যে N সংখ্যক ব্যাটারি ইউজ করছি আমরা। তো আ এই সূত্র আমরা ইউজ করতে পারবো যদি একাধিক ব্যাটারি এভাবে সংযোগে পাই। গেল। ওকে, এখন আমরা মোটামুটি একটা নতুন পড়ায় ঢুকতেছি, এবং এই সূত্র রিলেটেড কোশ্চেন আসবে এবং পরীক্ষায় অ্যান্সার করা লাগবে আরকি। সো সেটা হচ্ছে, আ যদিও লোকটার নাম হচ্ছে কারশফ, মানে উচ্চারণটা কারশফ। হ্যাঁ, হ্যাঁ, কি বলবি? আচ্ছা, ওগুলা বলবো একটু? আচ্ছা, ঠিক আছে, ওয়েট। আচ্ছা, এখানে একটু আ কয়েকটা পয়েন্ট দেওয়া আছে। ওগুলা একটু বলতেছি আমি। অবজেক্টিভ এর জন্য দেওয়া থাকতে পারে, বা অবজেক্টিভ আসতে পারে। মানে একটু আগে যে সূত্রটা আসছে আমাদের, সেটা হচ্ছে, আচ্ছা ২ টা সূত্রের জন্যই দেখাচ্ছি। ১ম এ যখন আমরা সিরিজে ব্যাটারিগুলো এড করছিলাম, তখন আমাদের লাস্টের সূত্রটা এরকম ছিল, NE ইকুয়ালস টু NE ডিভাইডেড বাই R প্লাস NR। এটা আসছিল হচ্ছে আমাদের যখন সিরিজে এড করছিলাম। সো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে। একটা হচ্ছে, যদি এরকম হয়, ১ নাম্বার পয়েন্ট, আ যদি এইরকম ব্যাপারটা দাঁড়ায় যে R is greater small r, I mean বর্তনীর যে বাইরের রোধটা, সেটা যদি আমাদের আ অভ্যন্তরীণ রোধের তুলনায় অনেক বেশি আ বড় হয়, এরকম যদি ব্যাপারটা দাঁড়ায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই মানটাকে NR, যেহেতু এই R এর মান অনেক ছোট, সো R এর সাথে এই সবগুলোকে যোগ করলে অনেক ছোট্ট একটা মান আসবে। সো এটারে প্রায় 0 র কাছাকাছি ধরতে পারি। এটাকে equivalence to 0 ধরতে পারি, যদি এরকম হয়। ওকে? যখন, তাহলে সেই ক্ষেত্রে এই সূত্রটা এরকম দাঁড়ায়, জাস্ট NE ডিভাইডেড বাই R। এটা হচ্ছে ১ম কন্ডিশন। আমি ওই যে সিরিজের জন্য বলতেছি। মানে অবজেক্টিভ এ মাঝে এগুলা দিতে পারে। আর যদি এইরকম অবস্থা দাঁড়ায়, আচ্ছা এখানে মনে হয় এটা ভুল লিখছে। এটা একটু বইয়ে ঠিক করে নিস। ২ নাম্বারটায়, ২ নাম্বার কন্ডিশন হচ্ছে যদি উল্টা হয়, যে R অনেক ছোট হচ্ছে অভ্যন্তরীণ রোধের চেয়ে। মানে বাইরে যে বর্তনীর বাইরে যে রোধটা আছে, সেইটা R এর তুলনায় অনেক ছোট হয়। ওই অভ্যন্তরীণ রোধের তুলনায় অনেক ছোট হয়। এরকম যদি ব্যাপারটা হয় সেকেন্ড কেসে, তাইলে আমরা এইটাকে 0 র কাছাকাছি ধরতে পারি। মানে তখন R equivalence to 0 কাছাকাছি ধরতে পারি। মানে 0 কাছাকাছি ধরতে পারি বলতে, বা এখানে যে আমি যেটাকে 0 ধরতেছিলাম, 0 না বলে এটাকে এভাবেও বলা যায় যে তখন R প্লাস NR এটাকে R এর সমান ধরতে পারি। আর এই ক্ষেত্রে তখন এরকম দাঁড়াবে যে R প্লাস NR equivalence to NR এর সমান ধরতে পারি। কারণ এইটা অনেক ছোট তখন। ওকে? সো সেই ক্ষেত্রে সূত্রটা এরকম দাঁড়াবে। বইয়ে ভুল আছে, এটা একটু ঠিক করে নিস। আমার কাছে যেটা আছে ওটাই ভুল আছে। এখানে N টা দেওয়া হয়নি। N টা থাকবে। সো তখন NE
ডিভাইডেড বাই NR হবে। তার মানে স্মল r, তার মানে তখন এইখানে এই n কাটাকাটি গিয়ে জাস্ট E ডিভাইডেড বাই R আসবে। বইয়ে কি এই লাইনটা দেওয়া আছে? আচ্ছা না, ঠিক আছে। আচ্ছা, এইবার আ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এবার ৩ নাম্বার আ মানে এই ২ টা কেস। মানে জাস্ট ওই সূত্র থেকে মানে দেখে হয়তো একটু ইয়া লাগতে পারে। এই সূত্রটাকেই জাস্ট আমরা বিভিন্ন ক্ষেত্রে যেমন স্থির তড়িতেও যখন আমরা ওই যে ইয়া করছিলাম, ডাইপোল মোমেন্ট বের করছিলাম বা তড়িৎ দ্বিমেরুর আ থেকে যে এর মান, এর মান বের করছিলাম তখন ওকে, তারপরে যেটা বলতেছিলাম ওই ইসের জন্য আই মিন আ একইভাবে আমরা যদি ওই সমান্তরাল সংযোগের জন্য লিখি ব্যাপারগুলা, একই শর্তগুলা যদি এরকম শর্ত এপ্লাই করি তাহলে কিরকম দাঁড়াচ্ছে সেটা একটু সমান্তরাল সংযোগের জন্য সূত্রটা এইমাত্র এভাবে লিখলাম যে IP equals to NE ডিভাইডেড বাই NR প্লাস R এরকম ছিল। তো এই ক্ষেত্রেও যদি ওই ব্যাপারটা দাঁড়ায় যে আমাদের R is greater R এরকম যদি হয়, মানে ক্যাপিটাল R বড়, এটা ছোট, তাহলে সেক্ষেত্রে আমরা এই টার্মটাকে এই NR প্লাস R, এক্ষেত্রে এটা যেহেতু ছোট এটাকে বাদ দিয়ে দিতে পারবো, মানে এটা সমান সমান NR লিখতে পারি। তাহলে তখন এইটা এখানে বসাই দিলে IP equals to NE ডিভাইডেড বাই NR টার্মটুকু থাকবে, মানে জাস্ট E বাই R হবে। আর যদি উল্টাটা করি, আই মিন যদি R গ্রেটার দেন ক্যাপিটাল R হয় তাহলে সেই ক্ষেত্রে আ এইটা বাদ চলে যাবে, এটা থাকবে। মানে তখন IP ইকুয়ালস টু এরকম দাঁড়াবে NE ডিভাইডেড বাই, এটা বাদ চলে যাচ্ছে, R থাকতেছে স্মল r এরকম আসবে। এই বুঝছিস শামসুর? আচ্ছা, নরমালি সৃজনশীল কোশ্চেন হওয়ার পর থেকে সূত্রের প্রতিপাদন আসে না। তাও আমি কিছু ক্ষেত্রে কিছু সূত্র যখন পড়াই আমি বলে দেই যে এই সূত্রটা পরীক্ষায় আসতে পারে। সো এটা আসবে না। আ যেগুলা আসবে ওগুলা আমি নরমালি বলে দেই। আর আ এ এমনিতে অ্যাডমিশন টেস্ট গুলাতে মাঝে কিছু সূত্রের প্রমাণ দিয়ে দেয়। তবে এগুলা অবজেক্টিভ এর জন্য খালি সরাসরি এরকম বলতে পারে যে নিচের কোনটি আ স ব্যাটারি সমান্তরাল সংযোগের জন্য নিচের কোনটি সত্য বা এরকম এভাবে বলতে পারে। বা ছোট ম্যাথ আসতে পারে অবজেক্টিভ এর জন্য। আর যেগুলা প্রতিপাদন আসবে আমি বলে দেই কিন্তু যখন করাই। স্থির তড়িৎ ওরকম কয়েকটা ছিল, বলছি। আচ্ছা, তাইলে এখন হচ্ছে আমাদের মেইনলি এই টপিকে এই চ্যাপ্টারের যে মেইন পড়াটা বা মেইন যে সূত্রটা সেটা যেটা বলতেছিলাম, কারশফের সূত্র। মানে লোকটার নাম অ্যাকচুয়ালি কারশফ। সো তোদের বইয়ে আবার এটার ওই ইংলিশ বানানটা, ইংলিশের মধ্যেই কারশফ বানানটা লিখতে গিয়ে KIR এরকম বানানটা, হ্যাঁ? আই মিন পুরা বানানটা যদি লিখি, লোকটার নামের বানান এরকম। সো এইখানে আ কারশফ অ্যাকচুয়ালি উচ্চারণটা, সো বইয়ে কিরশফ লেখা আছে। সো এখন কিরশফ হিসেবেই পড়া লাগবে আরকি। তো কিরশফের সূত্র, এই সূত্রটা আমরা কখন খাটাবো? যে আমরা তো নরমালি 9-10 এ ধর যখন জটিল কোনো বর্তনী হইছে, জটিল বর্তনী থাকছে তখন আমরা ওগুলারে ওই যে রোধের আগে ফার্স্টে তুল্য রোধ নির্ণয় করতাম। তারপরে আলাদা করে মানে অনেক বড় হয়ে যাইত ম্যাথ। তো আমরা এখন এই যে কিরশফের যে সূত্রটা, এই সূত্র ইউজ করে বেশ জটিল বর্তনীর মধ্যেও আমরা ইজিলি সেটা সলভ করে ফেলতে পারবো। আ এই সূত্র ২ টা কি বলতেছে সেটা একটু দেখি। ওর যে ১ম সূত্র, পরীক্ষায় এটা আসবে যে কি ওর সূত্র কখনো ১ম সূত্র ২ টা সূত্র লিখতে বলে। খ নাম্বারে আসলে ২ টা সূত্র আসবে, নাইলে ১ম সূত্র বা ২য় সূত্র যেকোনো একটা আসবে। এরকম লিখতে বলে, কখনো ব্যাখ্যা করতে বলতে পারে। ১ম সূত্রটা হচ্ছে যে কোনো একটা সংযোগ বিন্দুতে বা জাংশন যদি বলি, জাংশন বলতে কি বোঝায়? জাংশন হচ্ছে যে পয়েন্টের মধ্যে যে বিন্দুতে একাধিক তার এসে মিলিত হইছে সেটাকে আমরা জাংশন বলি। এরকম কোন পয়েন্টে যদি একাধিক তার এসে মিলিত হয় তখন সেটাকে আমরা জাংশন বলি। যেমন ধর এই যে আমরা যখন 9-10 এ বর্তনী আঁকতাম, এইখানে ধর এটা একটা জাংশন। এখানে তার এসে মিলিত হইছে। সো একাধিক তার যেখানে এসে মিলিত হইছে সেটা একটা জাংশন, হ্যাঁ?
আচ্ছা। সো এরকম কোন একটা বর্তনীর কোন সংযোগ বিন্দুতে যদি আ হ্যাঁ, মোট এখানে ধর এই কারেন্ট আসতেছে এই তার দিয়ে, এটা ধর আয়ন, আ এটা দিয়েও কারেন্ট আসতেছে I2, এই দিয়ে কারেন্ট চলে যাচ্ছে I3, এটা দিয়েও ধর কারেন্ট চলে যাচ্ছে I4, এরকম। যে ওই দিক দিয়ে কারেন্ট এসে এই দিক দিয়ে চলে যাচ্ছে, এরকম যদি হয়। সো এইটা যদি সেই জাংশনটা হয় বা ও বিন্দু, ও পয়েন্ট দিয়ে দেখাইলাম। তো কারশফ বলতেছে যে সবসময় বর্তনীর মধ্যে এরকম সংযোগ বিন্দুতে মোট তড়িৎ প্রবাহ সবসময় শূন্য হবে। এই ও বিন্দুতে মোট তড়িৎ প্রবাহ ইকুয়ালস টু 0 হবে। সামেশন I ইকুয়ালস টু 0 হবে। এটাকে আমরা ওভাবেও বলতে পারি যে আমরা এটাকে এভাবে বলতে পারি যে এই জিনিসটা এটা মিন করতেছে যে কারেন্ট বর্তনীর মধ্যে কোনো বিন্দুর মধ্যে চার্জ জমা থাকতে পারবে না। মানে আমরা কারেন্ট ফ্লো করা মানে কি? ইলেকট্রন ফ্লো করতেছে। সো এখানে ধর একটা নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রন আসছে, এখানে একটা ইলেকট্রন আসছে সংখ্যক, নির্দিষ্ট সংখ্যক। যাওয়ার সময় এখানে কিছু যাচ্ছে, এখানে কেউ যাচ্ছে। যা আসবে সেই পরিমাণ যাবে। এটাকে আমরা ওই ধর পানির পাইপের সাথেও চিন্তা করতে পারি। আর একটা পানির পাইপের মধ্যে আমরা এই দিক দিয়ে পানি যতখানি প্রবেশ করাবো, ওই দিক দিয়ে ঠিক ওই পরিমাণ বের হয়ে যাবে। তার মানে সব যে প্রতিটা পয়েন্ট দিয়ে যেকোনো একটা পয়েন্ট যদি চিন্তা করি, ওই পয়েন্টে যে পরিমাণ পানি আইসা ঢুকতেছে সেই পরিমাণ পানি বের হয়ে যাচ্ছে। ওকে? ঠিক একই অবস্থা। তাইলে এইখানেও যতগুলা ইলেকট্রন টোটাল আসছে, যাওয়ার সময় ঠিক ততগুলো চলে যাবে। কোথাও এরকম ইলেকট্রন জমা হয়ে থাকবে এই ব্যাপারটা ঘটবে না। এটাই অ্যাকচুয়ালি কারশফের ১ম সূত্রটা বলতে চাচ্ছে। যে এইখানে বর্তনীর কোনো একটা সংযোগ বিন্দুতে কখনো চার্জ জমা থাকতে পারবে না। বা কোনো বিন্দুতে, সংযোগ বিন্দুর কথা বাদই দেই, বর্তনীর কোনো বিন্দুতে চার্জ জমা থাকতে পারবে না। সেটাই বলতে চাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি যা বুঝাইতে চাচ্ছে যে এই সবগুলা I1 প্লাস I2, I3 প্লাস I4 সবগুলা মিলে 0 হবে। তো আমরা এই ক্ষেত্রে একটা চিহ্নর ব্যাপারটা ফলো করব। যে কারেন্ট গুলা আসতেছে সেগুলাকে যদি আমরা মানে অন্যভাবে এটাকে এভাবে বলা যায়, যারা আসতেছে I1 প্লাস I2 ইকুয়ালস টু হচ্ছে I3 প্লাস I4, এরকম ব্যাপারটা। যা আসছে তা বের হয়ে গেছে। এটাকে আমরা এভাবে বলতে পারি I1 প্লাস I2 মাইনাস I3 মাইনাস I4 ইকুয়ালস টু 0। এভাবে বললে এভাবে চিন্তা করতে পারি যে যে কারেন্ট গুলা ঢুকছে তাদেরকে আমরা প্লাস সাইন দিয়ে দেখাচ্ছি। যে কারেন্ট গুলা বের হয়ে যাচ্ছে তাদেরকে আমরা মাইনাস সাইন দিয়ে দেখাচ্ছি। সবগুলার যোগফলকে 0 দিয়ে মানে সবগুলোর যোগফল 0 হবে। সো যেভাবেই বলি একই কথা দাঁড়াচ্ছে। সো এটা হচ্ছে ১ম সূত্র। কারো তো এটায় কোনো প্রবলেম নাই নাকি? হ্যাঁ, আচ্ছা ও আ উম শামসুরের কোয়েশ্চেন হচ্ছে যে আমরা তো জানি যে ওই আ কারেন্টের ফ্লো মানে হচ্ছে ইলেকট্রনের ফ্লো। সো তাইলে কি ইলেকট্রনের ৪ টা যেইখানে এসে একসাথে মিলছে, এখানে কি ইলেকট্রনের বিকর্ষণ হবে না? অবশ্যই বিকর্ষণ হবে। এবং এই বিকর্ষণ হয় দেখেই তো তারা কেউ এক জায়গায় নাই। এবং এই ইলেকট্রনগুলা একটা আরেকটাকে ধাক্কা দিয়ে যে সরে যাচ্ছে, ইলেকট্রনগুলা এই যে মুভ করতেছে যখন, অবশ্যই কেউ কাউকে টাচ করতেছে না। ওই বিকর্ষণের ফলে ওভাবেই সরে যাচ্ছে। সো এখানে যখন কেউ এসে ঢুকবে, আরেকজন এখানে জমা থাকলেই না ওই যে সংঘর্ষটা হওয়ার চান্স আছে। সেই সংঘর্ষ নাই। আসা মাত্রই আরেকজন ওখানে স্পেস ফাঁকা করে দিবে। সো অবশ্যই তারা এরকম ডিসট্যান্স মেইনটেইন করবে এবং এই কারণেই এক জায়গায় জমা থাকতেছে না। শামসুর বুঝছিস কি? আচ্ছা ঠিক আছে। তাইলে এবার আমাদের ২য় সূত্র, আচ্ছা এই আগের সূত্রটা যে বলছি ওটা সবসময় কিন্তু জাংশনে খাটবে। হ্যাঁ? এবার ২য় সূত্রটা হচ্ছে আমরা যদি কোনো একটা আবদ্ধ বর্তনী চিন্তা করি, ধর আমাদের নরমাল ধর এটা একটা আবদ্ধ বর্তনী। এটা তো আমরা দেখে আসছি। আরো জটিল বর্তনীতে পরে আসতেছি। সহজটা দিয়েই শুরু করতেছি। সো আ কারশফের সূত্রটা খাটবে ২য় এই যে ২য় সূত্রটা খাটবে কোনো একটা আবদ্ধ বর্তনীর ক্ষেত্রে। তো এই আবদ্ধ বর্তনীর ক্ষেত্রে এই যে বর্তনীর যে বিভিন্ন অংশ, এই বর্তনীর এই একটা অংশ এই একটা পোরশন, বিভিন্ন অংশগুলার যে রোধ এবং তাদের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেই রোধ আর কারেন্টের গুণফল, এই রোধ আর কারেন্টের গুণফল মানে I আর R এর গুণফল। সো ধর এটা যদি সেই আবদ্ধ বর্তনীটা হয়,
এখানে সবগুলা বর্তনীর যতগুলো অংশ আছে সবগুলো অংশের মধ্যে I আর R এর টোটাল যোগফল, I আর এর গুণফলের টোটাল যোগ নিব। মানে প্রত্যেকটার I আর গুণ করে যোগ করার পরে এইটা সবসময় ওই বর্তনীর মধ্যে যতগুলা তড়িৎচালক শক্তি আছে বা ব্যাটারি আছে তাদের মোট তড়িৎচালক শক্তির সমান। আবারও বলতেছি, কোন একটা আবদ্ধ বর্তনীর মধ্যে এই বর্তনীর বিভিন্ন অংশের রোধ, হ্যাঁ? এবং ওই রোধের সাথে যে সংশ্লিষ্ট প্রবাহ, ধরি R1 এর মধ্যে দিয়ে I যাচ্ছে, R2 এর মধ্যে দিয়েও I যাচ্ছে। সবসময় I না গিয়ে R1 এর মধ্যে দিয়ে I1 যাইতে পারতো, R2 এর মধ্যে দিয়ে I2 যাইতে পারতো, যেটাই যাক। ওই বিভিন্ন অংশগুলার রোধ আর কারেন্ট সেইটার গুণফল এবং ওই গুণফলগুলার সমষ্টি, বীজগাণিতিক সমষ্টি সেইটা হবে ওই বর্তনীর মধ্যে মোট যতগুলা তড়িৎচালক শক্তি আছে বা ব্যাটারি আছে, সেই তড়িৎচালক শক্তির বীজগাণিতিক যোগফলের সমষ্টির সমান। সহজ কথায় এভাবে লেখা যায় যে summation of IR equals to summation of E বা EMF যেটাই বলি। তো এটার জন্য যদি লিখি তাহলে এখানে কিরকম দাঁড়াচ্ছে যে I R1 প্লাস I R2 equals to E, এখানে একটা ব্যাটারি আছে এরকম দাঁড়াচ্ছে। এবং নরমালি কিন্তু আমরা তাই লিখে রাখছি, তাই আগে পড়ে আসছি যে E equals to V1 প্লাস V2 ছিল, এরকম IR1 প্লাস IR2 ছিল। আমি সহজ বর্তনী দেখাইলাম দেখি এরকম আসছে, আরো জটিলে যাচ্ছি। সো এখন এইখানে আমরা যদি এই ক্ষেত্রে আমরা এই যে চিহ্নর ব্যাপারটায় আসবো, যে এটাকে তো কেউ চাইলে এভাবেও লিখতে পারে। IR1 প্লাস IR2 আ মাইনাস E equals to 0, এভাবেও লেখা যায়। আচ্ছা, এখন যেভাবেই লিখি না কেন ২ টাই সত্যি, ২ টাই ঠিক। এই ক্ষেত্রে আমরা একটা চিহ্ন প্রথা বিবেচনা করব। চিহ্ন বিবেচনা করব। চিহ্ন বিবেচনা করার ব্যাপারটা কিরকম? যে আমরা আ আমরা যেকোনো একটা ডিরেকশনে, এখানে তো কারেন্টের ডিরেকশন দেওয়াই আছে। কারেন্ট এইদিকে যাচ্ছে আরকি I। যেকোনো একটা ডিরেকশনে ওই পুরা বর্তনীটা ঘুরে আসবো বা বর্তনীর মধ্যে দিয়ে হাঁটবো। ধর আমি এখন এই বর্তনীতে এইভাবে ঘড়ির কাঁটার দিকে এভাবে মুভ করব। এই পুরা বর্তনীটা এরকম। অবশ্যই এটা বদ্ধ বর্তনীর জন্য খাটবে। আগেরটা জাংশনের জন্য খাটতেছিল। এইটা বদ্ধ বর্তনীর জন্য খাটবে। তো এই বর্তনীর মধ্যে আমি এভাবে হাঁটবো, ঘুরে আসবো পুরাটা। তো আমরা চিহ্নর প্রথাটা ২ ভাবে চিহ্ন বলা যাইতে পারে। আমি ২ টাই দেখাচ্ছি। আমরা এক কাজ করব। আমাদের হাঁটতে গিয়ে এই যে ডিরেকশনে যাচ্ছি বা যে ডিরেকশনে এখানে ঘুরবো, সেই ডিরেকশনের সাথে যদি কারেন্টের ডিরেকশন মিলে যায়, তাইলে প্লাস দিব। যেমন দেখ এইখানে এই R1 এর মধ্যে যে কারেন্ট গেছে তার সাথে আমার যাওয়ার ডিরেকশনটা মিলে গেছে। তাইলে প্লাস দিছি এটার সামনে। এইখানেও একই অবস্থা। আমার ডিরেকশনের সাথে কারেন্টের ডিরেকশন মিলে গেছে, প্লাস দিছি। সো এটা হচ্ছে কারেন্টের ডিরেকশনের সাথে যদি আমার চলার দিকটা মিলে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা ওই IR এর সামনে প্লাস দিব। যদি না মিলে অপোজিট হইতো, তাইলে মাইনাস দিতাম। আর ওই সাইডে ইকুয়াল দিয়ে যখন গুলা লিখবো, সেই ক্ষেত্রে এই যে ২ ভাবে বলা যায় যেটা বলছিলাম। এই যখন এই দিক দিয়ে আসলাম, এটা ঘুরে আসতেছি। এবার আমরা ব্যাটারির কোনটা পাইছি? ব্যাটারির নেগেটিভ পোল পাইছি, ব্যাটারির পজিটিভ পোল পাইছি। ওকে? সো এই ক্ষেত্রে ডিরেকশনটা কোন দিকে হবে? আমাদের তড়িৎচালক শক্তির দিকটা সবসময় হয় নেগেটিভ থেকে পজিটিভের দিকে। মানে তড়িৎচালক শক্তির দিকটাকে এভাবে দেখানো যায়। আমি ২ টা ভাবেই বলব। একটু ওয়েট। এই যে তড়িৎচালক শক্তির দিককে এভাবে, আচ্ছা সমস্যা নাই, আবার সামনে বলব। তড়িৎচালক শক্তির দিক আমরা এভাবে এই ডিরেকশন এভাবে দেখানো হয়। ওকে? সো আমরা এটা ইউজ করতে পারি যে তড়িৎচালক শক্তির দিক সবসময় হয় নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তাহলে এই ব্যাটারির দিকটা হবে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তাইলে আমি যে ডিরেকশনে আসতেছি সেই ডিরেকশনের সাথে ব্যাটারির ডিরেকশন মিলে গেছে। ব্যাটারির ডিরেকশন মিলে গেছে দেখেই এখানে আমরা এর সামনে প্লাস দিছি। যদি কেউ এই লাইন অনুযায়ী লেখে তাইলে এই সূত্র মেইনটেইন করবে। আবারও বলতেছি। চলার পথে যদি কারেন্টের ডিরেকশন মিলে যায়, তাইলে দিব প্লাস ওই IR এর সামনে। যদি কারেন্টের ডিরেকশন আমার চলার বিপরীতে হয়, তাইলে মাইনাস দিব। এখানে আমার ২ টাই আমার চলার দিকে হইছে, প্লাস দিছি। ইকুয়াল দিয়ে ওই সাইডে যখন লিখবো, ব্যাটারির আ EMF গুলা লিখবো, তখন ব্যাটারির ডিরেকশনের সাথে যদি আমার ডিরেকশন নিয়ে যায়, ব্যাটারির ডিরেকশন কোনটা? মাইনাস থেকে প্লাসের দিকে। তুই চাইলে বর্তনীর মধ্যে এভাবে ব্যাটারির ডিরেকশন দেখাই দিতে পারিস। ব্যাটারির ডিরেকশন দেখানোর জন্য অবশ্যই এই যে পেছনে এইরকম সাইনটা দিবি। এটা দিয়ে ব্যাটারির ডিরেকশন বোঝায়। তাইলে আমার চলার ডিরেকশনের সাথে ব্যাটারির ডিরেকশন মিলে গেছে।
এখানে প্লাস দিছি। যদি না মিলতো মাইনাস দিতাম। এই লাইন অনুযায়ী করলে এই রুলটা ফলো করবে। আর কেউ যদি সেকেন্ড লাইন অনুযায়ী লিখতে চায় যে ও সবসময় অপোজিটে 0 রাখবে। ওই সাইডে 0 রাখবে, সবকিছু এদিকে নিয়ে আসবে। যত আইআর আছে, যত ব্যাটারি আছে সবগুলাকে এক সাইডে আনবে, বাম পাশে আনবে। তাইলে তার রুলটা আরেকটু সহজ হবে। সে কি করবে? ওই যে কারেন্টের ডিরেকশন যদি ডিরেকশনের সাথে মিলে যায়, তাইলে প্লাস দিবে। আর যদি চলার পথে ব্যাটারির মাইনাস পায়, তাইলে মাইনাস দিবে। যদি প্লাস পায় তাইলে প্লাস দিবে। ওর জন্য মনে হয় ব্যাপারটা আরেকটু সহজ হবে যদি কেউ এই রুল মেইনটেইন করে। সে কি করবে? এই যে কারশফ কিন্তু সূত্রটাকে এভাবে বলছিল। এই যে টাকে ওই পাশে রেখে বা সামেশন অফ টাকে এই পাশে। আমরা কি করছি? সবগুলাকে এই সাইডে এনে ওই সাইডে 0 বানাইছি। মানে আমাদের এবার আ আ সূত্রটাকে এভাবে বলা যায় যে একটা বদ্ধ বর্তনীর সবগুলা আইআর এর এবং বিভবের বীজগাণিতিক সমষ্টি 0 হবে। এভাবে আমরা বলতে পারি। ওকে? আ তো এই ক্ষেত্রে 2nd ক্ষেত্রে রুলটা কি? আমার যাওয়ার ডিরেকশনের সাথে যদি কারেন্টের ডিরেকশন মিলে যায় প্লাস দিব। ব্যাটারির যদি নেগেটিভ পোল পাই তো মাইনাস দিব। পজিটিভ পোল পাইলে প্লাস দিব। এরকম। সো ২ টা যে নিয়মে লেখে কেউ এভাবেও লিখতে পারে, এভাবেও লিখতে পারে। ২ টাই সত্য। ওকে? আচ্ছা, আমি একটু জটিল বর্তনীতে আসতেছি। আচ্ছা, আমি আর ১০ মিনিটের মধ্যে আজকের ক্লাস শেষ করব, হ্যাঁ? সবাই যেহেতু আজকে অ্যাটেন্ড করতে পারে নাই। ইফতি, তোর খবর কি? কই আছিস তুই এখন? আচ্ছা। ওকে, একটু একটা জটিল বর্তনী আঁকতেছি। ওকে, এইখানে আমি একটু ডিরেকশন গুলো দিয়ে নিই। ডিরেকশন ইচ্ছা মতোই দেওয়া যায় তো, আমি বই ফলো করতেছি আরকি। বই যেভাবে আছে সেভাবে লিখতেছি। পড়ার সময় সুবিধা হয় তোদের। এই ব্যাটারির অভ্যন্তরীণ রোধ হচ্ছে R6। এটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, হ্যাঁ? R6। আর এখান দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে I6 এটা। আর এটা হচ্ছে I4, এটা R4, এটা হচ্ছে I3, R3। আচ্ছা, এইরকম একটা জটিল বর্তনী দেওয়া। হুম? আচ্ছা, আরেকটা বাদ পড়ছে। R5, I5 এটা বুঝে নে। তাইলে পেইন নেওয়ার দরকার নেই। কারণ আমাদের একটা স্বাধীনতা আছে। সেই স্বাধীনতাটা হচ্ছে আমাদের জটিল বর্তনী পরীক্ষায় আসলে যদি উল্লেখ না করে দেয় যে কারশফের সূত্র প্রয়োগ করে অঙ্ক করো, ম্যাথটা সলভ করতে বলে। তাইলে আমরা ওই 9-10 এর মতো করলেও কোনো সমস্যা নাই। ওই যে ভেঙে যেভাবে ওটা ইউজ করলেও সমস্যা নাই। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পোলাপান ওই 9-10 এর রুল এপ্লাই করে ফেলে। তবে এটা আরো সহজ। আচ্ছা। তো এবার আসি অনেক জটিল একটা বর্তনী। সো আমরা এই ক্ষেত্রে যদি ওই সূত্রটা এপ্লাই করতে যাই, আমাদের কি বলছি যে কোন একটা বদ্ধ বর্তনী খুঁজতে হবে। এবার খাটাইতে হবে এটা বদ্ধ বর্তনীর মধ্যে। সো আমাদের এখানে যদি বদ্ধ বর্তনী বা এটাকে লুপ বলি আমরা, লুপ, হ্যাঁ? আবদ্ধ জায়গা বা লুপ বলি। সো এখানে লুপ এরকম কয়টা আছে? আমরা কয়েকভাবে এখানে লুপ ক্রিয়েট করতে পারি। সো ধর এই ১ নাম্বার লুপ এইটা। মানে হচ্ছে এইটুকু। আচ্ছা, আমি একটু পয়েন্ট দেই। A, B, C। ABC একটা লুপ। আবার এটাকে যদি D দেই, তাহলে এইদিকে BCD একটা লুপ, ২ নাম্বার লুপ। কেউ আরেকটা এদিক দিয়ে ACD, আর এই যে এই পুরাটা আরকি। এইটাকে ধর EF দিলাম। এরকম এইটা আরেকটা লুপ। ওকে? ৩ টা লুপ। আরো লুপ বের করা যায়। কেউ চাইলে এই আ এরকম করতে পারে। এই পুরোটা ABCD এইটাকে একটা লুপ ধরতে পারে। তখন সেই মাঝখানেরটা বাদ দিবে। আবার কেউ চাইলে আ AEFDB এইটাকে একটা লুপ চিন্তা করতে পারে। তখন এই মাঝখানের এটুকু বাদ দিবে। মানে
আমরা যেকোনো পোরশন নিয়ে আবদ্ধ জায়গা ক্রিয়েট করতে পারি এখানে এবং প্রত্যেকটা আবদ্ধ জায়গার মধ্যে আমরা এই সূত্রটাকে খাটাইতে পারবো। যে যেভাবেই করুক আল্টিমেট যদি সব ঠিক থাকে, ঠিকঠাক মতো সে যদি সূত্র এপ্লাই করে আল্টিমেট অ্যান্সার একই আসবে। সো এখানে আমাকে কারেন্টের ডিরেকশন দেওয়া আছে। কারেন্টের ডিরেকশন নাও দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে আমরা ইচ্ছামতো আমাদের কারেন্টের ডিরেকশন দিয়ে নিবো। তাতেও সমস্যা হবে না। কারণ ফাইনাল আমাদের অ্যান্সার এর মধ্যে কারেন্টের ডিরেকশন যদি প্লাস আসে এর মানে বুঝাবে হচ্ছে আমি যেদিকে ডিরেকশন ধরছি ওই দিকেই কারেন্ট। আর যদি কারেন্টের মানটা মাইনাস আসে এর মানে বুঝাবে আমি যে ডিরেকশনে ধরছি তার অপোজিটে কারেন্টের ডিরেকশন। সো কোনো সমস্যা নাই। সো এখানে যেহেতু ডিরেকশন দেওয়া আছে এই যে এটা ব্যাটারি, এই ব্যাটারি থেকে এই কারেন্টটা বের হয়ে আসছে I6 এসে এটা ২ ভাগে ভাগ হইছে। এদিকে গেছে আর এইদিকে গেছে। এই ২ দিকে গিয়ে এই বিন্দুতে আবার এসে আচ্ছা এইখানে এসে এই কারেন্টটা আবার I5 আর I2 ২ ভাবে ভাগ হয়ে গেছে। তারপরে সোজা এই দিক দিয়ে I3 আর I2 এসে আবার এইদিকে প্রবেশ করছে। এরকম আরকি। যা হোক ও নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই। আমরা কি করতে যাচ্ছি এই সূত্রটাকে এই বর্তনীর লুপগুলার মধ্যে এপ্লাই করব। সো আমরা একটা, একটা করে আসি। যদি আমরা ১ নাম্বার লুপে এটাকে এপ্লাই করি। লুপ 1 এর মধ্যে, হ্যাঁ? এটা হচ্ছে লুপ 1 এ। এই সূত্রটা এপ্লাই করব। যদি লুপ 1 এর মধ্যে এই সূত্রটা এপ্লাই করতে যাই, তাইলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে? আমাদের বলা হয়েছিল আ আমরা আমাদের ইচ্ছামত আমরা যেকোনো ডিরেকশনে হাঁটবো। এই যে শামসুর তুই যদি না বুঝিস, তাহলে এখন বুঝে নে। আমাদের ইচ্ছামত আমরা যেকোনো ডিরেকশনে হাঁটবো। যেকোনো ডিরেকশন বলতে ধর আমি এখন এভাবে চিন্তা করলাম। এখানে ঘড়ির কাঁটার দিকে। এই বরাবর হেঁটে আসবো। এই পুরাটা এরকম হেঁটে আসবো। তো এই পুরাটা হাঁটতে গিয়ে আমরা এইটাও এপ্লাই করতে পারি, এটাও এপ্লাই করি। এটা সহজ ছিল। এভাবেই এপ্লাই করি। তো আমাদের নিয়ম কি ছিল? আমার ডিরেকশনের সাথে যদি কারেন্টের ডিরেকশন মিলে যায় তাহলে প্লাস দিব। সো আমার ডিরেকশনের সাথে এই যে আমার হাঁটার ডিরেকশনের সাথে কারেন্টের ডিরেকশন মিলে গেছে। তার মানে লেখা যায় I2 R2 এটা প্লাস। ওকে? আবার আসতেছি এইখানে আরেকটা রোধ আছে R6 এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I6 এবং এইখানেও কারেন্টের সাথে আমার হাঁটার ডিরেকশনটা মিলে গেছে। তার মানে এটাও প্লাস হবে প্লাস I6 R6। আবারও আসি এই ডিরেকশনে যাচ্ছি। এইখানেও কারেন্টের ডিরেকশনের সাথে আমার চলার দিক মিলে গেছে। তার মানে আবারও প্লাস I1 R1 ওকে? এখন ব্যাটারি আসি। এই যে এখানে একটা ব্যাটারি আছে। এবং ব্যাটারির ডিরেকশনটা কিরকম? আমাদের চলার দিকের সাথে যে দিক দিয়ে হাঁটতেছি সেই চলার দিকের সাথে ব্যাটারির মাইনাস পোল পড়ছে। মানে হেঁটে আসার সময় ব্যাটারির মাইনাস পোলটাকে আগে পাইছি। তার মানে আমরা এই যে 2nd লাইন অনুযায়ী লিখলে এখানে -E equals to 0 এটা একটা ওয়ে। বুঝছিস কি এবার শামসুর? শামসুর কি বুঝছিস? আচ্ছা, আ যদি শামসুর বুঝছিস কিনা সেটা আমি এখন একটু বুঝে নিবো। তুই আমাকে একটু এটার জন্য বলবি। আছিস শামসুর? শামসুর আছিস কি? আচ্ছা ঠিক আছে তাহলে তুই রেকর্ডে পরে দেখিস। সুচি ভাইয়া তুই শুনতে পারতেছিস আমাকে? আচ্ছা ঠিক আছে পরে রেকর্ড দেখিস। সুচি? আচ্ছা, তাইলে তুই একটু বলতো, তুই একটু বলতো বুঝলি কিনা? ধর আমি এখন এই লুপটার মধ্যে যাবো। এই যে ৩ নাম্বার লুপ আরকি, হ্যাঁ? সো লুপ 3 আগেই মাথা গরম করিস না। আমরা এখনো এই ম্যাথ-ট্যাথ কিছুতেই ঢুকি নাই। সূত্রটা পড়াচ্ছি জাস্ট। এই লুপ ৩ এর মধ্যে কারশফের এই সূত্রটা এপ্লাই করব। সো এই সূত্রটা যখন এপ্লাই করব, তা আমার ওই যে যেকোনো একটা ডিরেকশনে হেঁটে আসতে হবে। সো আমি এখন এতক্ষণ সবসময় ঘড়ির কাঁটার দিকে যাচ্ছিলাম। এবার ঘড়ির কাঁটার দিকে না, আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে দিচ্ছি যে এভাবেই পুরা লুপটাকে ঘুরে আসবো। এইখান দিয়ে হেঁটে এভাবে চলে আসবো। ওকে? এই পুরাটা ঘুরে আসবো এভাবে। এখন কথা হচ্ছে আ সুচি তুই আমাকে বলবি কোথায় কত লিখবো? এই I5 R5 এর সাইনটা কি হবে? প্লাস না মাইনাস? কেন মাইনাস হবে? প্লাস হবে। কারণ আমরা যেদিকে যাচ্ছি কারেন্টের ডিরেকশন মিলে গেছে। ওকে। আবার সামনে যাই। এই যাচ্ছি এখানে কোনো রোদ নাই। এইখানে আসলাম। এইখানে কি অবস্থা হবে? I4 R4 এর ডিরেকশনটা মাইনাস হবে। মাইনাস I4 R4 ওকে। আবারও আসতেছি। এইদিকে আরেকটা রোদ পাইছি। আরন এইখানে কি অবস্থা হবে? প্লাস না মাইনাস? প্লাস হবে। প্লাস আয়ন আরন। এইবার
ব্যাটারি। এইখানে কোনো ব্যাটারি আছে? ব্যাটারি নাই। তাহলে ব্যাটারি থাকলে ওই প্লাস মাইনাস দিয়ে ব্যাটারিটা এড করতাম। যেহেতু নাই সো ইকুয়ালস টু 0 জাস্ট। বুঝছিস কি? ওকে। সো আমরা এই কাজটা এইখানেও করতে পারি। ওখানে ব্যাটারি আছে তখন ব্যাটারি থাকলে ওইটা হবে। এখন কেউ এই যে আমি যে এখন লিখছি ওই ঘড়ির কাঁটার বিপরীত ডিরেকশন এ গেছি। কেউ যদি ঘড়ির কাঁটার দিকে যাইতো তার এই জিনিসটা এরকম আসতো। এটা আসতো মাইনাস, এটা আসতো প্লাস, এটা আসতো মাইনাস। তো আবার ওই যে পুরাটা মাইনাস দিয়ে গুণ দিলে আবার এরকমই চলে আসতো। মানে জিনিস একই আসবে। ওকে? সো এই সূত্রটা এখন এইটা করে আমার লাভ কি? এটা করে আমার লাভটা হচ্ছে যে উম আমার কি দরকার? আমার তো দরকার যে বর্তনীর বিভিন্ন অংশে কারেন্ট বের করতে বলবে বা বিভব বের করতে বলবে, এরকম বের করতে বলবে। আমাকে যদি কারেন্ট বের করতে বলে আমি তখন কি করব? যে আমাকে যদি বলে যে এখানে I2, I1, I6, I3 এগুলার মান বের করো। আমরা ওই 9-10 এর সূত্র এপ্লাই করেও করতে পারবো। এই বর্তনীকে আগে তুল্য রোধ বের করব বা অনেক ঝামেলা হবে। আর এই ঝামেলা না করে আমরা যেটা করতে পারি, এখানে কয়েকটা এরকম সমীকরণ বানাবো। এই লুপের মধ্যে একবারে এরকম সূত্র এপ্লাই করে সমীকরণ বানাবো। এইখানে আরেকটা বানাবো। এরকম কয়েকটা সমীকরণ বানায় ওই সমীকরণগুলা সলভ করে আমরা এখান থেকে ওই কারেন্টের মানগুলা বের করে ফেলতে পারবো। তো আমাদের হিসাবটা সহজ হয়ে আসবে। সো আজকে এই পর্যন্ত থাকুক। তোরা এর এর মধ্যে দেখিস। আজকে যেহেতু পোলাপানও সব অ্যাটেন্ড করতে পারতেছে না। আবার ওয়েদারও ভালো না। অনেকের ইয়াতে প্রবলেম হচ্ছে আরকি। নেটে প্রবলেম হচ্ছে। তাইলে নেক্সট ক্লাসে আমরা এইটার প্রয়োগগুলা দেখব ইনশাআল্লাহ। তো ভালো থাকিস সেই পর্যন্ত সবাই। এটা দেখিস। আল্লাহ হাফেজ।